অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, এত বছর ধরে এই মামলাটিকে অনেকেই রাজনৈতিক মামলা হিসেবে দেখেছেন। যুক্তিও ছিল, কারণ আমরা দেখেছি যে তদন্তকারী কর্মকর্তা অবসরের পরে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং সেই রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন যারা এই ২১শে আগস্ট গ্রেনেড হামলার ভিকটিম হয়েছিল। এই এই যে রায়, আজকের দিনের রায়, এটা আসলে রাজনৈতিক দলগুলোর জন্য কি শিক্ষা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আজকে আসলে আমরা যেটা বুঝি বলি যে হত্যা জঘন্যতম অপরাধ। পৃথিবীতে যে কোনো হত্যাকাণ্ডই কখনোই কাম্য হতে পারে না, এটা কোনো ধর্মীয় ভাবেও কাম্য নয় এবং এটা কেউ সাপোর্ট করে না। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন হত্যাকাণ্ডগুলি যখন ঘটে থাকে, সেই হত্যাকাণ্ডগুলিকে রাজনৈতিকভাবে ফায়দা লুটার যে একটা বন্দোবস্ত সিস্টেম করে আসছে, সেটাই হয়ে আসছে। আজকে তারই প্রেক্ষাপট ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। তৎকালীন সময়ে খুবই ন্যক্কারজনকভাবে, খুবই মর্মান্তিকভাবে ২৪ জন ব্যক্তি নিহত হয়েছেন, আইবি রহমান সহ, এবং শত শত ব্যক্তি স্প্রিন্টারে আহত হয়েছেন এবং হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছেন। এই একটা জঘন্যতম অপরাধের মধ্য দিয়ে ২১শে আগস্ট মামলাটি নিয়ে তৎকালীন সময়ে ২০০৪ সনে এই দুটো মামলা সেখানে হয় এবং সেই সময়ে তদন্ত বিভিন্নভাবে জজ মিয়া সহ বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তিকে 164-এর মধ্য দিয়ে মিথ্যাভাবে জড়িত করা হয়। এবং তৎপরবর্তী সময়ে ২০০৮ সনে এই মামলাটি যখন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করা হয় এবং সেখানে ২৬ জনকে ২৮ জনকে আসামি করে এবং ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এবং এই পর্যায়ে তখনকার সময়ে যখন চার্জশিট দেওয়া হয় এবং এই মামলার যারা আসামি ছিলেন সেই ২৮ জনের মধ্যে ৩ জনকে পাওয়া যায়নি এবং এখানের মধ্যে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং তৎকালীন সময়ে ২০০৮ সনে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং ৬৩ জন সাক্ষ্য শেষ হওয়ার পর তৎকালীন সময়ে তৎকালীন সরকার এসে, তৎকালীন সরকারের পিপি উনি এই মামলা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য একটা আবেদন করেন। সেই একটা মামলার ক্ষেত্রে যখন সাক্ষী ৬১ জন সাক্ষী শেষ হয়ে যায়, তারপর এই ধরনের ফার্দার ইনভেস্টিগেশন কোথাও পৃথিবীতে কোনো নজির নাই যে একটা মামলার কার্যক্রম শুরু হয়ে গেল, সাক্ষী প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, সেই সময় থেকে প্রত্যাহার করে নিয়ে সেটাকে রাজনৈতিকভাবে বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরবর্তী সময়ে এই মামলাটি আবার ফার্দার ইনভেস্টিগেশনে পাঠানো হয় এবং সেই ফার্দার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে তৎকালীন সময়ে বিএনপি এবং জামাত, বাংলাদেশ তখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে, এই ৫১ জনকে আবার নতুনভাবে সম্পৃক্ত করা হয় এবং সেই মামলায় জনাব তারেক রহমানকে মিথ্যাভাবে রাজনৈতিকভাবে সে যেন পলিটিক্যালি উনি যেন দেশে আসতে না পারেন এবং একটা মিথ্যা অবস্থান তৈরি করে তাকে এই মামলায় সোপর্দ করা হয় এবং একজন আসামির মুফতি হান্নানকে ২০০৭ সনে তার 164 স্টেটমেন্ট নেওয়া হয়। সে 164 স্টেটমেন্টের মধ্যে তিনি এই পরবর্তী সময়ে কারোই নামই তিনি বলেন নাই। তিনি তাদের যাদের নাম বলেছিলেন তাদেরকে সেখানে বাদ দিয়ে ২০১১ সনে আবার নতুন করে একজন 164 নেয়ার পর তাকে প্রিজন সেল থেকে এনে ২ বছর পরে আবার 164 স্টেটমেন্ট নিয়ে সেখানে জনাব তারেক রহমানকে সম্পৃক্ত করে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ২৪ জন মানুষ যে হত্যা হয়েছিল, ২৪ জন মানুষের বিচারের চিন্তা না করে খুনি হাসিনা তখনকার সময়ে বিএনপি তথা অন্য রাজনৈতিক দলগুলিকে ধ্বংস করার জন্য, তাদেরকে মানুষের সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মিথ্যাভাবে একজন সাক্ষীকে জোরপূর্বক এনে দ্বিতীয়বার 164 করিয়ে এই মামলা সম্পৃক্ত করা হয়। অর্থাৎ এই মামলা যারা দোষী সাব্যস্ত হবেন, যারা অরিজিনালি এই ঘটনার সহিত সম্পৃক্ত ছিলেন, তাদের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে তিনি এখানে রাজনৈতিকভাবে জনাব তারেক রহমান সহ, মানে আপনি বলছেন যে এই মানে মেরিট না থাকার কারণে, মানে এই ধরনের মেরিট না থাকার কারণে আজকে এই ধরনের রায় এসেছে। মানে শুরুতে একটু একটু যদি অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া একটু ক্লিয়ার করেন। জি জি বিষয়টা হলে আসলে ধরেন ২০০৪ সনে কিন্তু মামলাটি দায়ের করা হয় এবং তখন
তিনজন 164 স্টেটমেন্ট দিয়েছিল, এবং সেখানের মধ্যে পরবর্তী সময়ে যখন এসে দেখা গেল যে আজকে যে জজ মিয়া নামক যে ব্যক্তির কথা বলা হয়েছিল এবং আরো দুইজন যে সারা সাক্ষী দিয়েছিল, তখন পুলিশ এই বিষয়টা ইনভেস্টিগেশন করেছিল, এবং সেখান থেকে ফেডারেল ব্যুরো থেকে এখানে ইনভেস্টিগেটর আসছেন এবং তারা সেখানে জাস্টিফাই করে 28 জনের মধ্যে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। এখন আমাদের বক্তব্য হলো যে এখানে আজকের প্রেক্ষাপট যখন আপনারা দেখবেন যে একটা ঘটনা তো ঘটেছিল, একটা নির্মম ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনা থেকে এই মামলাটি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছিল। সেখানে পাঠানো হয়েছিল তখনকার সময়ে যে এই আরজেস গ্রেনেড কোত্থেকে আসলো, উৎস কোথায়, কিভাবে আসলো। বিষয়টা হলো এখানের মধ্যে প্রথম বিষয়টা হলো একটা মামলা যখন ইনভেস্টিগেশন পর্যায়ে ছিল, এটা কিন্তু 2008 সনে চার্জশিট হয়েছিল এই মামলাটা। এই মামলাটা 2008-এ চার্জশিট হয়েছিল, তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতা ছিলেন না। 2008 সনে চার্জশিট হওয়ার পরে 28 জন লোককে সেখানে আসামি করা হয়েছিল। তার মধ্যে 22 জন, 6 জনের কোনো টেস্ট পাওয়া যায় নাই। 22 জনকে চার্জশিটভুক্ত আসামি করে এই মামলা বিচার হয়েছিল। এবং তখন 2008 সন, তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় না। সে 2008 সনে, যেহেতু এই 2008-এ যখন এটা সাক্ষ্য হয়েছিল, 63 জন সাক্ষী হওয়ার পরে এই মামলাটি 2009 সনে ফার্দার ইনভেস্টিগেশনে পাঠানো হয়, এবং সেই ফার্দার ইনভেস্টিগেশন যখন পাঠানো হয়, সেই সেই পরবর্তী সময়ে আবার মুফতি হান্নান সাহেব 164 স্টেটমেন্ট করেছিল 2007 সনে। সেখানে তার স্টেটমেন্ট, আরেকটা স্টেটমেন্ট তাকে করিয়ে তার জনাব তারেক রহমান সহ জি, বিএনপি মানে নেতাদের যেটা যেটা এখানে মানে সম্পৃক্ত করা হয়। ফয়জ আমার আহমদ। সামনে জাজমেন্টে আছে মামলা। জাকির ভাই, যদি আপনি শুনেন, আমি এই জায়গাটা আপনার কাছে দুটো বিষয় একটু জানতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যে মুফতি হান্নানের রেফারেন্স আপনি বলছেন যে মুফতি হান্নানকে দিয়ে দ্বিতীয় দফা একবার 164 অর্থাৎ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি নেওয়া হলো, যেটি নিয়ে ব্যাপক বিতর্ক আছে এবং সেটা কতটা আইনসিদ্ধ সেটা নিয়ে প্রশ্ন আছে। আমরা এই মুফতি হান্নানকে পরবর্তীতে এই মামলাটির বিচার কার্যক্রম শেষ হওয়ার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখলাম। এটা কোনো ষড়যন্ত্রের অংশ আপনি মনে করেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার কাছে আমি জানতে চাই যে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, এটা সত্য, এই ঘটনায় এতগুলি মানুষ মারা গেছে, সেটিও সত্য। এখন আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পর, যেটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন, যে পলাশ ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন, বেসিক্যালি এটা আদালতের বিষয়। আদালতের রায় আসার পরে কি এটা জানা সম্ভব কিনা যে কোনো পার্টিকুলার অবজারভেশন থাকবে কিনা বা থাকার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে, যে এই মামলাটি অর্থাৎ যে মানুষগুলি এটা হত্যার শিকার হলেন তারা ন্যায় বিচার পাবেন কিনা। না, এই গণমাধ্যমে এসেছে, আমি একটু যুক্ত করে দেই। গণমাধ্যমে এসেছে আদালত বলেছে যে নতুন করে তদন্ত করবে কিনা সেটি সরকারের বিষয়। মানে সরকার এখন চাইলে নতুন করে তদন্ত করতে তার পারে। মানে এখানে একটা বিষয় দাঁড়িয়েছে যে এটা নিশ্চয়ই রায়ের কপিটি যদি আইন মন্ত্রণালয়ে আসে বা সরকারের কাছে আসে, সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। ডেফিনেটলি যে মানুষগুলি হত্যার শিকার হয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। নিশ্চয়ই। জাকির হোসেন। আমি এখানে জি, আরেকটু জিনিস আমি একটু যোগ করে আসবো দিই, আপনার একটা কাছে। আপনার কাছে সম্পূরক বিষয়। সেটা হলো যে মুফতি হান্নান বোধহয় তার সেকেন্ড জবানবন্দিও প্রত্যাহার করার জন্য একটা আবেদন করেছিলেন, কিন্তু সেটা বোধহয় গ্রহণ করা হয়নি। জি, এর আগেই মুফতি হান্নানকে এই মামলা, এখানে যেহেতু তাকে সেকেন্ড টাইম 164 করা হয়েছিল, এবং সেই ভিত্তিতেই জনাব তারেক রহমান সহ পরবর্তী 51 জনকে এই মামলা আসামি করা হয়। এবং মুফতি হান্নানকে এখানে খুব সিস্টেমেটিক্যালি তাকে ফাঁসির মঞ্চের মধ্যেই, তার সাক্ষ্য দেওয়ার পূর্বেই তাকে ফাঁসির মঞ্চে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়। অর্থাৎ এই মামলাটির আসলে মূল তথ্যটা স্বয়ং শেখ হাসিনাই চান নাই যে এই মামলার রহস্যটা উদ্ঘাটন হোক। এই কারণে আমি বলবো আজকের প্রেক্ষাপটে সেটা আমরা একটা দেশ জাতি বুঝতে পারবে, যেই ব্যক্তি পালিয়ে গিয়ে ইন্ডিয়া বসে বলছে যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা ছবি তোলো, সেটার মধ্যে দিয়ে দেখাও যে বাংলাদেশের ট্রাম্পের ক্ষতি করা হচ্ছে, এবং সেই মর্মে একটা মানুষ, দেশপ্রেমিক কোনো ব্যক্তি এই ধরনের কথা, এই ধরনের কাজ করতে পারে না। আমরা মনে করি যে শেখ হাসিনা তখনকার প্রেক্ষাপটে তার মিটিং শেষ হলো, তারপরে এই ঘটনাটা ঘটলো, এখানে তার কোনো ইন্ধন থাকতে পারে। আদারওয়াইজ একটা দেশ যখন সরকার পরিচালনা করবে, শেষ পর্যায়ে এসে এই ধরনের একটা অবস্থান সরকারের পক্ষ থেকে করার কোনো সুযোগ নাই, এবং তারা সেদিন প্লেস চেঞ্জ করেছিল, যেটা গভর্নমেন্টকে ইনফর্ম করা হয় নাই। এবং সর্বোপরি এইখানটায় আমরা অবশ্যই এই 24 জন যারা নির্মমভাবে হত্যা হয়েছিল তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, এবং তারা সেটা পাবে বলে আমরা নিশ্চয়ই। আমরা এই আলোচনাটা শেষ করব। আমাদের আরো আসলে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে চেয়েছি যে জনাব মুফতি হান্নানের যে ফাঁসি কার্যকর করা, মানে আপনার কাছ থেকে আমি এক ধরনের আইনি ব্যাখ্যা চাই আসলে, যে মুফতি হান্নানের ফাঁসির বিষয়টা কি এই মামলাটির বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত চাইলে রাষ্ট্র অপেক্ষা করতে পারতো কিনা? না, আমি আরেকটা জিনিস যোগ করে দিই। জনাব জাকির হোসেন, আমি আরেকটা জিনিস যোগ করে দিই। সেটা হলো যে এই স্কটল্যান্ড ইয়ার্ড এবং এফবিআই যে তদন্ত করেছিল এই মামলায়,
সেই তদন্তের রিপোর্টে তারা কি বলেছিল এটা আপনার জানা আছে কিনা? হ্যাঁ, এবং এটা তো মুফতি হান্নান তো ঠিক আছে, আমরা মুফতি হান্নান দুটো প্রশ্ন 450 দিন, দুটো আপনাকে প্রশ্ন মনে একটু করাই দিই, একটু মুফতি হান্নান সংক্ষেপে 450 দিন জাকির রিমান্ডে ছিল হোসেন, টানা। মেহেদী হাসান পলাশ, একটু এবং শুনি। এই মামলায় মুফতি হান্নান সহ যারা 164 করেছেন সবাইকে চোখ বেঁধে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর অন্ধকার কুটিয়ে রাখা হয়েছিল এবং সেখান থেকে নিয়ে চোখ বেঁধে এনে যে এইভাবে বলবো এই মামলা নিয়ে এই আসামিদেরকে নিয়ে যে যারা মিথ্যা বলবে এবং যারা তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে তাদেরকে যদি নাকি এইভাবে দেয় তাহলে তার সাক্ষী হবে, যদি সাক্ষ্য না দেয় আসামি হবে। এইভাবে 51 জন ব্যক্তিকে, না, নিরীহ নিরপরাধ কিন্তু যারা কোনো সম্পৃক্ত না কিন্তু তাদেরকে এই মামলায় মানে এক লাইনে ফয়েজ আহমদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে মানে মুফতি হান্নানকে অন্য একটা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, অন্য একটা রায়ে অপেক্ষা করতে পারতো কিনা রাষ্ট্র? রাষ্ট্রের আইনগত জি জি, এখানে তো তাকে তো তড়িঘড়ি করে